আমার মেয়ের বয়স 3.5 বছর, কিন্তু এখনও কথা বলতে পারে না। এই কথা বলতে না পারার কারণে এখন পর্যন্ত ওকে আমি অনেক ডক্টর দেখিয়েছি, কবিরাজ দেখিয়েছি, অনেক ঝাড়াপুছি করিয়েছি, হুজুরকে দেখিয়েছি, অনেক কিছু করেছি। আজকেও আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর কি কি বললো সেই সমস্ত সব কিছু জানতে পারবেন। তাছাড়াও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সময় পার করলাম, কি করলাম সেই সমস্ত সব কিছুও কিন্তু দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এই যে এখন রুটি ভাইজা নিছি সকালে নাস্তা করার জন্য। এখন বসে বসে আমরা নাস্তা করব। বিকালে নাস্তাটা রেডি করি। মুস্কান এইভাবে মানে রুটিগুলো ব্রেডগুলো এভাবে খেতে চায় না, কিন্তু ডিম দিয়ে ভেজে দিলেও আবার একটা আর দুইটা খাবে। একটা তো পুরো কমপ্লিট করে, দুইটা না খাইলেও যখন অনেক খিদা থাকে, প্রচুর খিদা থাকে, তখন দুইটা দেখা যায় খায়। তো এখন এই তো মুস্কানের বাবা, আমি আর মুস্কান নাস্তা করব সকালের। আমরা কিন্তু নাস্তা সেরে বাসা থেকে বের হয়ে গেছি উত্তরা হসপিটালে যাব বলে। তো আজকে 2 দিন যাবত বলছি যাব যাব, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না। আজকে সকালেও কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আবার দেখলাম যে বৃষ্টি নেই, এর জন্য কিন্তু হুট করে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। দেখতেই পেলেন আবদুল্লাপুল রেল ক্রসিংয়ের জন্য আমরা ওয়েট করছিলাম। তারপর রেল ক্রসিং শেষ হওয়ার পরে কিন্তু আমাদের বাইকেটা ছেড়ে দেয়। তো আমি মুস্কানের বাবা বাইকে করে যাচ্ছি উত্তরা পপুলার হসপিটালে মুস্কানকে দেখাবো বলে, শিশু বিশেষজ্ঞ। যদিও বা আরও অনেকবার দেখানো হয়েছে, কিন্তু তারপর আজ আবার প্রায় অনেক দিন পরে নিয়ে যাচ্ছি। তো ওর এমনিতে কখনো কোনো সমস্যাই নেই, ওর সব কিছু ঠিক আছে, স্বাভাবিক। কিন্তু কখনো কখনো সবাই বলে ডাক্তার কি বলে এটা, ওকে ডক্টর দেখে তেমন কিছুই বলে না, ওর মধ্যে কোনো সমস্যাই নেই, বাট ও কথাটা বলে না। ওর এখন বয়স চলতেছে 3.5 বছর। 3.5 বছর বাচ্চায় মানে ভালো ম্যাচুরেট হয়ে যায়, সব কিছু বোঝে, কিন্তু মুস্কান ওই 3.5 বছরের বাচ্চার ম্যাচুরিটি ওর ভিতরে আসে নাই। ও এখন ওই 1 বছরের বাচ্চার মতো আচরণ করে। তো সবার কিন্তু মেধা বিকাশ এক না, সব বাচ্চাদের মেধা বিকাশও এক না, শরীরের গ্রোথও এক না। তো মুস্কানের শরীরের গ্রোথ মাশাল্লাহ ভালো থাকলেও কিন্তু ওর কথা বলার যে ব্যাপারটা, এটাও খুব দেরি করতেছে। মুস্কান খুব দেরিতে বসেছে, খুব দেরিতে হাঁটা চলা শিখেছে, মানে ওর সব কিছুতেই লেট। তারপর আজকে নিয়ে আসছি ওকে অটিজমের ডক্টর দেখাবো। এই তো পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এসে পড়েছি। তো এখানে আমি অনেকবার অনেক টেস্ট করেছি, আজকে নিয়ে এসেছি মুস্কানকে দেখানোর জন্য। তো আমরা চাচ্ছিলাম অটিজমের কোনো ডক্টর দেখাতে। অনেকে বলে এটা অটিজম, বাট ওর তো অটিজমের কোনো লক্ষণ ওর ভিতরে নাই। মানে তারপর দেখা যায় যাইতেছিলাম যে দেখি ওই ডক্টর কি বলে। তো এই তো এখানে বসেছিলাম, আর মুস্কানের বাবা দেখছে যে কোন বিশেষজ্ঞ কোন ডক্টরটা আছে ওর রোগের, মানে ও যেরকম ওর যে সমস্যাটা সেই সমস্যার জন্য কোন ডক্টরটা আছে। তো শিশু ডক্টরের লিস্টগুলো চেক করছে কাকে দেখাবে। তো অনেকগুলো দেখার পর আমরা যখন জিজ্ঞেস করলাম যে আমরা তো এরকম একটা ডক্টর দেখাতে চাচ্ছি, এটা কি আছে। তা রিসেপশনে বসে থাকা ভাইয়াটাকে জিজ্ঞেস করার পর বলল, আপনারা যে সমস্ত ডাক্তার দেখাতে চাচ্ছেন এগুলো পুরো উত্তরাতে কোথাও খুঁজে পাবেন না। যদি এই সমস্ত ডক্টর দেখাতেই চান তাহলে আপনাকে সাভার যেতে হবে। তো আমরা তো উত্তরা আসার প্রস্তুতি নিয়ে এসেছি, সাভার যাব না। তো তারপর এখানে বসে আছি, তো দেখি আসছি যখন কোনো একটা ডক্টর দেখিয়ে যাব। আরও তো অনেকবার দেখেছি। তো রিসেপশনের ভাইয়াটাও দেখে বলতেছে, ওকে কেন শুধু শুধু ডাক্তার দেখাবেন, এতটা কেন ধৈর্যহারা হচ্ছেন। মা বাবা হিসেবে আমাদের একটু কর্তব্য দায়িত্ব আছে, আরও ধৈর্য ধরতে হবে। তো এখন এই সমস্যাটা হচ্ছে মূলত টিভি আর মোবাইলের কারণে। দেখা যায় আমরা যখন বড় হয়েছি ছোট থেকে কিন্তু আমরা মানে অনেক বাচ্চাদের সাথে মিশতে পারছি, খেলাধুলা করতে পারছি। আর এখনকার বাচ্চারা কিন্তু সেটা পায় না। ওদের বয়সী কোনো বাচ্চা থাকে না, দেখা যায় ঘরে একা একা বড় হয়, টিভি ফোন দিয়ে খাওয়া শিখাতে শিখাতে দেখা যায় এরকম সমস্যাটা হয়ে যায়। যার কারণে মুস্কানকে বলতেছে যে আপনি শুধু শুধু এখন গেলে ওনারা ডক্টররা তো জানিনি কেমন কয়েকটা টেস্ট দিয়ে দিবে। তো আমার মতে আপনারা ডক্টর না দেখালে ভালো, ওর কোনো সমস্যা নেই, আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ও খুব তাড়াতাড়ি কথা বলবো, ওর সাথে একটু বেশি বেশি কথা বলবেন, ব্যাস এতটুকুই। তো ওই রিসেপশনের ভাইয়াটা আমাদের ভালোর জন্যই বলছে। তারপর এখানে তাও বসে আছি, মুস্কান তো দুষ্টমি করতেছে,
আমি মুস্কানকে সামলাচ্ছিলাম আর মুস্কানের বাবা দেখছিল কি করা যায়। তো বলতেছে সাভার যাইতে, বলতেছে সাভার যাওয়ারও কোনো দরকার নেই, আপনারা শুধু কষ্ট করে করে যাবেন আর শুধুই টাকা নষ্ট হবে, কারণ ওর যে সমস্যাটা ওটা তো স্বাভাবিক, আর অটিজমের বাচ্চা তো অস্বাভাবিক আচরণ করে। তো তারপর যাই হোক অনেক চিন্তা ভাবনা করে ভাইয়াটার কথাও বিবেক বিবেচনা করলাম যে যেহেতু এটা শিশু বিশেষজ্ঞ, এখানে তো অনেকবার দেখাইছে আর ওই ডক্টররাও সবসময় আমাকে বলেছে যে না ওর কোনো সমস্যা নাই। তারপর যাই হোক উত্তরাতে আসছে ঠিকই, বাট কোনো ডক্টর দেখায় নেই। ভাইয়াটা বলতেছে যে শুধু শুধু যায় না, আপনাদের মানে ফায়ে থাইকা 4-5 হাজার টাকা এখানে নষ্ট হয়ে যাবে। 1,000 টাকা বিজার দিবেন, 4-5 হাজার টাকা টেস্ট ধরিয়ে দেবে, বাট কাজের কাজ কিছুই হবে না। তারপর যাই হোক যেই কথা, যেহেতু সাভার যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসিনি, তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আমাদের বাড়ির পাশে উলুখালা বাজার থেকে কিছু খাবার নিয়ে এসেছি, ছোলা বুট আর সিঙ্গারা। তো এখন বসে হালকা পাতলা নাস্তা খাবো, ক্ষুধা লেগে গেছে, হালকা পাতলা সকালে তো নাস্তা করে গেছি, এখন আবার উত্তরা দিয়ে ঘুরে আসলাম, কিছুই খাই এর জন্য ছোলা বুট আর সিঙ্গারা কিনে নিয়ে আসা হয়েছে। আপাতত কিছু খেয়ে পানি খেয়ে রেস্ট নিয়ে তারপর দুপুরে যাতে সুন্দরভাবে রান্নাটা করতে পারি। আর এমনিতেও আজকে দুপুরে রান্নাটা দেরি হয়ে গেছে, পরে কিন্তু আমি দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিয়েছি আর শর্টকাটের জন্য আমি পাতলা খিচুড়িটাই রান্না করেছি। কালারটাও সে আসছে, গরুর মাংস দিয়ে রান্না পুরো এক পাতিল ভইরা রান্না করছি। এখন আমাদের জন্য 2 প্লেটে 2টা বাইরে নিয়ে গেছি, একদম এতক্ষণ ঠাসা পাতিল ভর্তি ছিল। চলেন দেখেন যে পাতিল ভর্তি রান্না করলাম, যে এই যে আমাদেরটা নিয়ে আসছি খাওয়ার জন্য। যেহেতু পাতলা খিচুড়ি হাতে কিন্তু ভালো করে খাওয়া যায় না, এর জন্য চামচ দিয়ে খেতে হবে। গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি, অনেকে লেটকা খিচুড়ি বলে। এই হচ্ছে শর্টকাটের রান্না বান্না। ওই যে নাও তোমার পাতলা লেটকা খিচুড়ি। আর এই জামারটা এখানে কিছু কিছু জিনিস আছে যেটা যে স্বাদ ওইভাবে খেতে হয়। বুনা খিচুড়ি হলো বুনা খিচুড়ির স্বাদ, আর পাতলা খিচুড়ি হলো পাতলা খিচুড়ির স্বাদ। এদিকে মুস্কান যে চিল্লা পাল্লা করতেছে। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম, শুইলেও মুস্কানের বাবাই ঘুমাইতে পারছে, কিন্তু আমি আর মুস্কানের অশান্তিতে একটু ঘুমাইতে পারলাম না। বাচ্চারা যদি না ঘুমায় তাহলে কি মায়েরা ঘুমাইতে পারে, একটু রিল্যাক্স করতে পারে? মানে এটা একটু পর পর না রায়, যখন মুখের ভিতরে বাতি ধরে ওঠে তখন এই যে ওকে যে কেমন করে এই যে খেলে। এদিকে মুস্কানের বাবা এবার শুয়ে রয়েছে, এই বাতি যে এখন কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে, পরে ও আবার মুখের ভিতর দিব। মানে ও এই টেকনিক জানলো কেমনে, বাচ্চাগুলো এখন কেমনই। এই তুমি এটা কেমনে বাতি ধরাইছ? হ্যাঁ, বাতিটা তুমি কেমনে ধরাও? এই যে খেলতেছে, যে বাতি নিবা গেল ওর মুখে ধরে, ওর জিবটা লাগাইলে এই যে বাতি ধরে উঠে, এই যে ধরে উঠছে। কি গো বুড়ি, এটা তোমার কি খেলা? হ্যাঁ, তুমি এটা বুঝলা কেমনে? দুষ্টু দুষ্টু কাজ তো ভালোই বুঝো, দুষ্টু দুষ্টু কাজ তো ভালোই বুঝো। এই যে গেছে গা, বাতি ধরলে কেমন নিজে অন্ধকার হয়ে যায়। এই যে বারবার মুখে দেয়, বন্ধ হয়ে গেলে আবার আলু জ্বলে ওঠে। এই যে মানে পোলা পাইনতে দেখেন, মানে দুষ্টামের মধ্যে মানে এক্সপার্ট। এদিক দিয়ে দেখেন আমি এখন কি করতেছি, চালের পিঠা বানাইতেছি। এই যে তাও আবার চালের গুঁড়ি না, শুধু আটা দিয়া, মানে পিঠাগুলো যে এত সফট হইতেছে। এই যে আধা পাতিল বানাই ফেলছি, এর মধ্যে 2-3টা খাওয়া হয়েছে। যে সুন্দর ফুলকো ফুলকো হইতেছে, আটা দিয়ে হয়েছে দেখে কি হয়েছে, মানে পিঠাগুলো অনেক সফট নরম হইতেছে। একটু কয়টা চালের গুঁড়ি দিতে পারলে ভালোই তো, পিঠাটা আরও ক্রিস্পি হইতো উপর দিয়া। তো এই যে 1 পাতিল বলছি, আধা পাতিল বানানো শেষ। এখানে আধা পাতিল এই যে খাওয়াও হয়েছে। মাগরিবের নামাজ শেষ কইরা, কোরআন পড়া শেষ কইরা আসছি যে পিঠা বানাইতে বানাইতে এই যে বাহিরে এশারের আজান দিয়ে ফেলছে, বাইরে এশারের আজান দিতেছে। এগুলো হলো আমার কাস্টম। আর এখানে যে বাতিটা চেঞ্জ করছি, এখন একটু ফর্সা দেখা যায়, আলো দেখা যায়। এতদিন একটা বাতি জ্বলছে কোনোরকম নিমি করে। তো এত তেল লাগে তেলের পিঠা বানাইতে, 2বার করে তেল দিছি, মানে এই দাগ পর্যন্ত বানাইতে কই মাছ যায়, পরে আবার দিই। এই যে এটার ভরা ছিল, প্রথম তো কড়াইতে তো দিছি, দেওয়ার পরে আবার এই যে এটার পুরাটা ডাইলা দিছি। এই যে তলির একটু ছাড়া, বড় 5 লিটারের কাঠি থেকে যে ডালছি শেষ, এত তেল লাগতেছে।
আমার তেলের পিঠা কিন্তু অত বেশি পছন্দ না, দেখা যায় 2-1টা খাই। কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি মনে হইতেছে পিঠা খাবো। মুস্কানের বাবাও জানে না যে আমি তেলের পিঠা বানাইতেছি। আইসা সারপ্রাইজ হয়ে যাবো, তবু বাবা তুমি তেলের পিঠা বানাইতেছো। তো সন্ধ্যায় খামু, সন্ধ্যা হইয়া বানাইতে বানাইতে রাতে 9টা-10টা বাজবো। মাগরিবের পরে আসছি, নামাজ টামাজ শেষ করে বানাইতে এখন এশারের আজান দিয়া ফেলছে। আর ওতেগুলো রইছেই বানাইতে। আর যেহেতু গ্যাসে বানাইতেছি না, এই যে চুলা রাত একেবারে লোতে দিয়া দিয়ে বানাইতেছি। এই পিঠার গুলাতে জানেন কি কি দিছি? দিছি পাউডার দুধ, আটা, চিনি, স্বাদ মতো চিনি, লবণ, তারপর কলা, ডিম। মানে দেখেন কতগুলো উপকরণ দিছি, তেলের পিঠা মজা না হইয়া যাইব কই। ও তার উপর নারকেলও দিছি, একাই যে নারকেল দিছি পুরা। মানে এত মজা হয়েছে গোলাটাই, মানে একটা খাইছি পর আমার অঙ্ক যাক বানানোর সার্থক। তো অনেক মজা করে বানাইছি, অনেক কিছু দিছি। তো তো দেখা যায় অন্যরা শুধু চিনি আর চালের গুঁড়ি লবণ দিয়ে বানায় ফেলে, কিন্তু আমি একটু মজা লাগানোর জন্য, স্বাদ বাড়ানোর জন্য এই এক্সট্রা উপকরণগুলো দিচ্ছি। ডিম, দুধ, চিনি, নারকেল, কলা। তো এই হচ্ছে আমার পিঠার অবস্থা।